নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর অবশ্যই আজকে যে প্রথমে যে খবর দিকে নজর রাখতেই হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। এই ম্যাচই কার্যত রোহিত এবং বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে বলে মত ক্রিকেট প্রেমীদের। খেলা শুরু হবে দুপুর 2:30 থেকে এবং সেই দিকেই নজর রয়েছে ক্রিকেট প্রেমীদের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি এবং তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে রয়েছে সকলে। দুপুর 2:30 থেকে খেলা শুরু হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড 25 বছর পর এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে তাকিয়ে গোটা বিশ্ব এবং এই ম্যাচই কার্যত রোহিত বিরাটদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মত ক্রিকেট প্রেমীদের। খেলা শুরু হবে দুপুর 2:30 থেকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে সকলেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে এবং 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড এবং আজকের এই লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এই পুরো বিষয়ে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, এই 25 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড, আজকের এই লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে? একদমই জয়িতা, দেখো ফাইনালে যখন দুটো দল পৌঁছেছে, যথেষ্ট শক্তিশালী দল এবং যোগ্য দুটি দলই কিন্তু ফাইনালে পৌঁছেছে এবং প্রত্যেকেই বলছেন সেই 25 বছর আগের বদলা। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিলেন এবং অপরদিকে স্টিফেন ফ্লেমিং ক্যাপ্টেন, ক্রিস কেন্স ম্যাচটা জিতিয়েছিলেন। তো তারপর কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানে দু দেশের ক্রিকেটই অনেক কিছু পরিবর্তন হয়েছে। বর্তমান ভারতীয় দল যদি বলি, প্রায় সবাই কিন্তু ফর্মে রয়েছেন। রোহিত শর্মা রান পাচ্ছেন না ঠিকই, সেটা নিয়ে একটা সেটা নিয়ে আলোচনা চলছে। অবশ্যই রোহিত শর্মা কি রিটায়ারমেন্ট নেবেন কিনা, এবং দুদিন আগেও কিন্তু একটি সর্বভারতীয় মিডিয়া এটা নিয়ে যথেষ্ট রকমভাবে তোলপাড় করেছে যে রোহিত শর্মা কি এই ম্যাচের পরেই, মানে ফাইনালের পরেই কি তিনি অবসর গ্রহণ করবেন। তবে এখনও পর্যন্ত ভারতীয় যা থিঙ্ক ট্যাঙ্ক থেকে যা খবর পাওয়া যাচ্ছে যে এরকম কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। ফাইনাল ম্যাচের দিকে প্রত্যেকে কনসেন্ট্রেট করছেন এবং গতকাল রোহিত, কোহলি এবং বিরাটের মধ্যে এক প্রস্ত বৈঠক হয়। ভারতীয় দলের মধ্যে সেই যে ফিয়ার অফ ফেইলিওর সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যথেষ্ট রকমভাবে বেপরোয়া দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের এবং যথেষ্ট কুল কাম কম্পোজ রয়েছে। প্রত্যেক ক্রিকেটার জানেন তাদের কি করতে হবে এবং টিম কম্বিনেশনও কিন্তু যেটা মানে গত ম্যাচে আমরা দেখেছি সেই টিম কম্বিনেশনই সম্ভবত নামতে চলেছে রোহিতরা। চোখ থাকবে অবশ্যই যারা ট্রাম্প কার্ড হতে পারেন আজকের ম্যাচে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বিরাট কোহলি, অবশ্যই রোহিত শর্মা অবশ্যই ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এর আগে 2011 সালে আমরা দেখেছি যে মহেন্দ্র সিং ধোনি ফাইনালে কী ধরনের একটা ইনিংস খেলেছেন। গোটা টুর্নামেন্টে তার যদি সর্বোচ্চ রান বলি তাহলে 31 রান ছিল। 2011 বিশ্বকাপে ফাইনালে মাতিয়ে দিয়েছিলেন। সেই ভূমিকায় কি আজকে ধরা দেবেন, মানে 2011 মহেন্দ্র সিং ধোনি গিয়ে 2025 রোহিত শর্মা হয়ে উঠবেন, সেই দিকে নজর থাকবে। শুভমান গিল, যিনি ভাইস ক্যাপ্টেন, যথেষ্ট ভালো ছন্দে ব্যাটিং করছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি দুটো ম্যাচে রান পেলেন না। সেটা নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই, অলরেডি জানিয়েছেন শুভমান গিল। গতকাল তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে যেটা তিনি জানাচ্ছেন যে ফাইনালের প্রেশারটা আমরা সেভাবে নিচ্ছি না, কারণ এটাকে একটা মানে জাস্ট একটা ম্যাচ হিসেবে দেখছি। তাহলে কি হয়, মানে যেটা পারফর্ম করা সেটাই কিন্তু ক্রিকেটাররা পারফর্ম করতে পারবেন। আর যদি ফাইনালের চাপ নিয়ে নেয় আগে থেকে তাহলে কিন্তু যেটা পারফর্ম করার থাকে সেটা অনেক সময় পারফর্ম করা যায় না। তাই এটা কিন্তু টেম্পারামেন্টের লড়াই হচ্ছে, মনস্তাত্ত্বিক লড়াই হচ্ছে। শুধুমাত্র সবুজ গালিচায় এই লড়াই কিন্তু আটকে নেই। কীভাবে ক্যাপ্টেন্সি হয়, কীভাবে ফিল্ড প্লেসমেন্ট হয়, এই দিকেও কিন্তু নজর থাকবে। জয়িতা, যদি গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় পুজো অর্চনা হচ্ছে, সেক্ষেত্রে ভারতীয় দলের আত্মবিশ্বাস কতটা জুড়বে এই পুজোকে ঘিরে? দেখো জয়িতা, এই ধরনের যখন ফাইনাল হয়, সেটা 2023 বিশ্বকাপ ফাইনালেও আমরা দেখেছি, 2003 বিশ্বকাপ ফাইনালেও দেখেছি, 11 বিশ্বকাপ ফাইনালেও দেখেছি। আজকেও যে এরকম দৃশ্য আসবে সেটা খুব স্বাভাবিক। বিভিন্ন মন্দিরে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে এবং যতক্ষণ না ম্যাচ শেষ হবে এই দৃশ্য কিন্তু চলতেই থাকবে। প্রার্থনা চলছে যাতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত 2013 সালে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে জিতেছিল এবং আমরা জানি 2017-তে ভারত ফাইনালে উঠেছিল কিন্তু
পাকিস্তানের কাছে হারতে হয়, সেই ম্যাচে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই ছিলেন। আমি যদি ভুল না হই, রোহিত শর্মা 0 রানে আউট হয়েছিলেন সেই ম্যাচে, বিরাট কোহলিও 5 রানে বেশি করতে পারেননি। তাই আজকে কি এই দুবাইয়ের মাঠ পোয়েটিক জাস্টিস করাবে এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি? তারা ক্রিকেটীয় কেরিয়ারের একেবারে সায়ান্নে। অনেকে বলছেন অবশ্য 2027 বিশ্বকাপ তারা খেলতে পারেন, তবে এখনও যা খবর হয়তো খুব বেশি দিন নেই তার ক্রিকেটীয় কেরিয়ার, তাই যাওয়ার আগে রাঙিয়ে দিতে চাইবেন। এবং এই যে প্রার্থনা তুমি যেটা বললে, এটা কিন্তু আসমুদ্র হিমাচল জলে চলছে এবং এটাই স্বাভাবিক, এটাই চিত্র ভারতবর্ষের আজকের যদি রবিবারের চিত্রটা বলি। এবং প্রত্যেকে নজর থাকবে সেই ভারতীয় স্কোয়াডের দিকে এবং ভারতীয় দলের দিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে যাতে তারা 2013 পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে। জুহিতা, জয়জ্যোতি, গতকালই যে খবর সামনে এসেছিল অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বিরাট কোহলি, এবং এটা কি কোনো চিন্তা রাখছে ভারতীয় দলের কাছে? না, এটা এর আগেও আমরা বলেছি, আরও একবার বলে দিচ্ছি যে বিরাট কোহলি নিয়ে অনেক প্রশ্ন গতকাল থেকে, কারণ তিনি প্র্যাকটিস করছিলেন, এক পেসারের বল তার হাঁটুতে লাগে এবং তারপর কিন্তু তিনি প্র্যাকটিস করেননি, শুশ্রূষা নিয়েছিলেন এক্ষেত্রে ফিজিওর তরফ থেকে। তবে যেটা আপডেট আসছে, সেটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট তরফ থেকে যে আপডেটটা আসছে সেটা বলে দেওয়া অবশ্যই জরুরি। বিরাট কোহলি খেলছেন, বিরাট কোহলির চোট নিয়ে কোনো সমস্যা নেই, চোট গুরুতর নয়, তাই ফাইনালে বিরাট কোহলিহীন ভারত নামবে এরকম ভাবার কিচ্ছু নেই। বিরাট কোহলি খেলবেন এবং অবশ্যই একটা ভাইটাল নক খেলতে চাইবেন। আমরা জানি পাকিস্তানের বিরুদ্ধে একটা দুর্ধর্ষ সেঞ্চুরি বিরাট কোহলির দেখেছি আমরা, এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ক্যালকুলেটিভ নক দেখেছি যেখানে 84 রান করেছেন, যার মধ্যে 56টা তার সিঙ্গেল ছিল। মানে অন্যরকম, মানে ডিফারেন্ট ভার্সন অফ বিরাট কোহলি যেন দেখা গিয়েছে। তিনি ম্যাচের পর বলছিলেন যে পার্টনারশিপ বিল্ড আপ করতে চাই, এবং সেই পার্টনারশিপ বিল্ড আপ করেই কিন্তু ম্যাচটা জিতিয়েছেন। শ্রেয়াস আইয়ারের সঙ্গে আমরা দেখি যে 91 রানের পার্টনারশিপ করেছেন, এবং তারপর অক্ষর প্যাটেল একটা ইউজফুল কন্ট্রিবিউশন করছেন। তাই বিরাট কোহলি মানে এই ব্যাটিং স্তম্ভ ভালো খেলাটা ভীষণ জরুরি, তাও আবার ফাইনালে বিরাট কোহলির ব্যাট কথা বলবে এটা আশা করছেন প্রত্যেকে। কারণ বড় ম্যাচে বিগ ম্যাচ প্লেয়ার যারা, তারা অবশ্যই তার আগের দিন স্পেশাল অনুশীলন করেন। বিরাট কোহলিও তার ব্যতিক্রম নন, তবে যথেষ্ট রকমভাবে কুল কাম কম্পোজড রয়েছেন। প্রত্যেক ক্রিকেটার যথেষ্ট রকমভাবে রিল্যাক্সড রয়েছেন, এটা খুব জরুরি, যেটা শুভমন গিল গতকাল প্রেস কনফারেন্সে বলছিলেন। তাই এটাই বলা যে বিরাট কোহলির আপডেট এটাই, চোট গুরুতর নয়, তিনি খেলছেন দুবাইয়ের ফাইনালে। সেক্ষেত্রে জয়জ্যোতি, যে এই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলাদাভাবে নজর কেড়েছেন বরুণ চক্রবর্তী, আজকে কি তার কোনো নতুন ম্যাজিক দেখতে চলেছি আমরা? বরুণ চক্রবর্তী ট্রাম্প কার্ড। কেন ট্রাম্প কার্ড বলছি? গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই কথাটা বলছিলেন যে তিনি ট্রাম্প কার্ড। তার একটাই কারণ, তাকে কিন্তু খুব বেশি খেলেনি। বাকি বোলারদের যেমন খেলেছেন ব্যাটাররা এবং বাকি বোলাররা অলরেডি টেস্টেড, বরুণ চক্রবর্তী সেই অর্থে কিন্তু বাকিদের কাছে সেভাবে মানে তারা খেলেননি, যার জন্য বরুণ চক্রবর্তী একটা এক্স ফ্যাক্টর হতে পারে। আমি একজনের কথা বলতে চাই এক্ষেত্রে, শ্রীলঙ্কার এক বোলার এসেছিলেন স্পিনার অজন্তা মেন্ডিস, যখন এসেছিলেন মাতিয়ে দিয়ে গেছিলেন, সেই এশিয়া কাপে ভারতকে শেষ করে দিয়ে গেছিলেন। মানে সেদিনের অজন্তা মেন্ডিস মনে হচ্ছে আজকে বরুণ চক্রবর্তীকে, তাকে রিড করতে পারছে না, যে লেংথে বলটা রাখছেন সেই লেংথে বুঝতে পারছেন না ব্যাটাররা, এবং তারা ফক্স হচ্ছেন, আউট হয়ে যাচ্ছেন, আর আখেরে ভারতের সুবিধা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি, এর আগে যে ম্যাচে নিউজিল্যান্ডটা হারলো সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী 5টি উইকেট নিয়েছেন। তাই বরুণ চক্রবর্তী সাইকোলজিক্যালিও একটা ইম্প্যাক্ট ফেলবে নিউজিল্যান্ড ব্যাটারদের, ব্ল্যাক ক্যাপসদের, এটা বলার অপেক্ষা রাখে না। আর উইকেট যেটা হচ্ছে জুহিতা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দুবাইয়ের যা আবহাওয়ার খবর পাচ্ছি 35 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড হিউমিডিটি রয়েছে, আর যত ম্যাচ এগোবে তত কিন্তু ড্রাই হবে, উইকেট ভাঙবে। সেক্ষেত্রে ভারত যদি পরে বোলিং করে, মানে ভারত যদি প্রথমে ব্যাটিং করে পরে যদি বোলিং করে, সেক্ষেত্রে কিন্তু বরুণ চক্রবর্তী আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাই বরুণ চক্রবর্তীর ম্যাজিকটা আজকেও দেখা যাবে, এটুকু আশা যদি আমরা করি তাহলে কিন্তু খুব একটা ভুল করছি না। একেবারেই ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজকে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে, তাই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। এই ম্যাচই কার্যত রোহিত এবং বিরাটের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মত ক্রিকেট প্রেমীদের। পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে প্রার্থনা শুরু হয়েছে, পূজা অর্চনা। ভারতের জয় চেয়ে কলকাতায় যজ্ঞের আয়োজন, অ্যাপোলো হাসপাতালের কাছে শ্রীরঙ্গন মন্দিরে বিশেষ পুজো অর্চনা, ভারতের পতাকা ঘুলির ছবি হাতে পুজোয় যোগ ক্রিকেট প্রেমীদের।
নজর রাখবো অন্যান্য খবরের দিকে। বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে উদ্ধার বাইক এবং এক বাইক করে এসে 3 রাউন্ড গুলি চালায় এমনটাই অভিযোগ সামনে আসছে এবং অভিযোগের তীর তৃণমূলের আরও এক কর্মীর বিরুদ্ধে। বাইকের ছবি সিসিটিভি এবং সেই সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির হাতে এবং গুলি চালিয়ে আগরপাড়ার দিকে পালিয়ে যায় দুষ্কৃতী এমনটাই জানা গিয়েছে। এবং গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বাইকের ছবি কলকাতা টিভির হাতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে উদ্ধার বাইক। এই বাইকে করে এসেই 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। অভিযোগের তীর তৃণমূলের আরও এক কর্মীর বিরুদ্ধে এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, সেই বাইকের ছবি এবং গুলি চালিয়ে আগরপাড়া দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা এমনটাই খবর সামনে এসেছে। গতকাল রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। গুলি চালিয়ে আগরপাড়া দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা এবং ইতিমধ্যে পুলিশ এই পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখবো, বেলঘরিয়ায় গতকাল রাতে তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সেই বাইক, যে বাইকে করে সে দুষ্কৃতীরা গুলি চালায়, সেই বাইক ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তা তৈরিতে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ, ঠিকাদার সংস্থার কর্মীকে মারধরের অভিযোগ। ঝাড়গ্রামের মোহনপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা তৈরিতে বাধা, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তোলেন তৃণমূল নেতা। আপনাদের জানিয়ে রাখবো, রাস্তা তৈরি ঘিরে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। ঠিকাদার সংস্থার কর্মীকে মারধরের অভিযোগ সামনে এসেছে এবং তৃণমূল নেতার তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে রাস্তা তৈরিতে। ঝাড়গ্রামের এই ঘটনা এবং রাস্তা তৈরিতে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ, ঠিকাদার সংস্থার কর্মীকে মারধরেরও অভিযোগ সামনে এসেছে। ঝাড়গ্রামের মোহনপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেতা। এ বিষয়ে আরো কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, কি খবর রয়েছে, কি অভিযোগ? একদম জয়িতা, তুমি যেমনটাই জানাচ্ছ, ঝাড়গ্রামের মোহনপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে গোবিন্দপুর বটতলা চক পর্যন্ত প্রায় 2 কিমি ঢালাই রাস্তার কাজ চলছিল। হঠাৎ করে সেই কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এই বিষয়ে যে ঠিকাদার সংস্থা, তার বক্তব্য, তার কাছে কাটমানি চাওয়া হয়েছিল, সেই কাটমানি দিতে অস্বীকার করায় সেই ঠিকাদার সংস্থাকে মারধর করার অভিযোগও ওঠে ইতিমধ্যে সেই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঝাড়গ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে 1,30,00,000 টাকা ব্যয় করে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই কাজ বন্ধ হয়ে যায় হঠাৎ করে, রীতিমতো সরগোল পড়েছে এলাকা জুড়ে। যেটা আমরা আরো জানতে পারছি, পাটাশিমুল অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যে রয়েছেন, তিনি সেই রাস্তায় নির্মাণের সময় ঠিকাদার সংস্থার কাছ থেকে কাটমানি চান এবং সে অস্বীকার করায় তাকে মারধর করা হয় রীতিমতো। যদিও এই ঘটনা অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা শ্যামল খিলাড়ি। তার বক্তব্য যে রাস্তাটি নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি করার জেরে সেই রাস্তার কাজ বন্ধ করে দেয়। যদিও এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির ঝাড়গ্রাম জেলা বিজেপি সহসভাপতি দেবাশিস কুন্ডু। তিনি জানান, তৃণমূল চারিদিকে কাটমানি ছাড়া কাজ করে না, এই সরকার কাটমানি ও তোলাবাজি করে চলছে, মানুষ আগামী দিনে এর যোগ্য জবাব দেবে। এ বিষয়ে আমরা ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডির সাথে কথা বললে তিনি জানান, তার বিষয়টি নজরে এসে ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেখো, যেভাবে রাজ্য জুড়ে এর আগেও দেখা গেছে, যে কোনো রাস্তা তৈরি থেকে শুরু করে যে কোনো জিনিস তৈরি করতে গেলে তৃণমূল নেতাদেরকে কাটমানি দিতে হয়। এবার সেই কাটমানির অভিযোগ উঠলো এই ঘটনার পর যেমন সরগোল পড়েছে, তেমনি চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু তৃণমূল নেতাকে কাটমানি না দেওয়ায় তিনি এই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করেছে। যদিও ঠিকাদার সংস্থা ঝাড়গ্রাম থানায় ইতিমধ্যে করেছে এবং যে তৃণমূল নেতা তারা রীতিমতো ঘটনাটি ঝাড়গ্রাম জেলা পরিষদেও জানিয়েছে। দেখো, সামনেই আর কয়েক মাস পরেই বর্ষার মরশুম, অথচ দুই পক্ষের এই চাপানুতর এখনো অব্যাহত। কবে রাস্তার কাজ শুরু হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষজন। জয়িতাদি, ধন্যবাদ জানাবো অরূপ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ।
প্রায় 1.5 মাস ধরে বিকল আলিপুরদুয়ার জেলার হাসপাতালের একাধিক ডায়ালিসিস মেশিন। 2টি মেশিন দিয়েই চলছে জেলা হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা এবং মেশিন বিকল থাকায় জেলার বাইরে অন্য হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করতে হচ্ছে রোগীদের এবং স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন রোগী থেকে রোগীর পরিজনরা। শীঘ্রই সমস্যার সমাধানের দাবি জানান রোগীর পরিবারের সদস্যরা। ফের ভুয়ো ভোটারের হদিশ। গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের 59 নম্বর বুথে ভুয়ো ভোটারের খোঁজ। এই বুথে নতুন ভোটার তালিকায় রাজু শেখ নামে এক ব্যক্তির নাম রয়েছে। বাবার নাম শেখ তাহিদ। আদতে শেখ তাহিদ এই বুথের ভোটার হলেও রাজু শেখ তার নামে কোনো ভোট তার ছেলে নেই এবং বিষয়টি প্রকাশ্যে আসতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওই বুথে যান। ভুয়ো ভোটার নিয়ে তিনি সরব হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। ফের ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। নতুন ভোটার তালিকায় ভুয়ো নামের হদিশ এবং বঙ্কিমচন্দ্র হাজরাই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। কলকাতা টিভির খবরের চেয়ে বিজেপিকে তোপ তৃণমূলের। মঙ্গলবার মাছের দোকান বন্ধ রাখার ফতোয়া দিল্লি বিজেপি বিধায়কের। বিজেপি নেতার এমন কাণ্ড কলকাতা টিভির পর্দায় সম্প্রচার হতেই তোপ তৃণমূলের। কালীপুজোর ভোগ থেকেও কি এবার বাদ পড়বে মাছ? সোশ্যাল মিডিয়ায় কলকাতা টিভির সম্প্রচার পোস্ট করে প্রশ্ন তৃণমূলের। মঙ্গলবার মাছ খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে অলিখিত ফতোয়া জারি করেছিলেন দিল্লি বিজেপি বিধায়ক রবীন্দ্র সিংহ নেগি। এরপরে বাংলার মানুষ জানিয়ে দিয়েছিলেন মাছ ভাত নিয়ে তাদের রায়। প্রশ্ন তুলেছিলেন বাংলায় বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও। ঘটনার রেশ কাটতে না কাটতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পোস্ট, যেখানে বিজেপি বিধায়কের জারি করা ফতোয়া নিয়ে রীতিমতো তুলোধনা করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। ক্ষমতায় না আসতেই এমন ঘটনা। বাংলায় ভুল করেও বিজেপি ক্ষমতায় এলে কি হবে? প্রশ্ন তুলে বাংলার মানুষকে বিজেপির মনোভাব নিয়ে সজাগ করার চেষ্টা তৃণমূলের। বিজেপির মাছের প্রতি বিরূপ মনোভাব নতুন কিছু নয়, বরং একাধিকবার মাছ নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। বছর দেড়েক আগে মাছে ভাতে বাঙালিকেও অপমানের অভিযোগ ওঠে অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রায়ওয়ালের বিরুদ্ধে। তারকা রাজনীতিকের বিরুদ্ধে থানায় দায়ের হয় অভিযোগ। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য করতে গিয়ে বাঙালির মাছ প্রীতি নিয়ে প্রশ্ন তোলেন অভিনেতা। পরে অবশ্য এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। এদিকে যখন বিজেপি মাছ নিয়ে নাক কুচকোচ্ছে, অন্যদিকে তাকেই অস্ত্র করে বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমে পড়েছে তৃণমূল। বাংলায় যে বিজেপি একেবারে বেমানান তা বোঝাতে তৎপর ঘাসফুল শিবির। কলকাতা টিভি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে এবার মিছিল শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বিরুদ্ধে বিজেপির ধিক্কার মিছিল। তৃণমূল এবং সিপিএম এর বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির মিছিল নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত বিজেপির মিছিলের আয়োজন করা হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের কাছ থেকে পুরো আপডেট জানবো এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিজেপির তরফ থেকে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত বিজেপির মিছিল। আমি সরাসরি শুভঙ্করের কাছে চলে যাব। টালিগঞ্জ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি ছবি উঠে আসছে এবং বিজেপির তরফ থেকে কি কি দাবি দেওয়া তুলে ধরা হয়েছে? ক্যাম্পাসে ক্যাম্পাসে নৈরাজ্য, সেই সঙ্গে উচ্চশিক্ষার মান বা শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে এবং বিজেপি যে মিছিল আজকে করতে চলেছে মূলত সিপিএম এবং তৃণমূলের যে নৈরাজ্য বা বলাতে পারে চক্রান্তের জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাদের অভিযোগ, সেই অভিযোগ তুলে ধিক্কার জানিয়ে কিন্তু আজ বিজেপির তরফ থেকে মিছিল করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, আমি নবীনা সিনেমা হলের সামনে এখানে রয়েছি এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যারা রয়েছেন কর্মী সমর্থক তারা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে উপস্থিত হবেন। এবং তোমায় জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে মিছিলের যে রুট ছিল সেটি কিন্তু অন্য দিক থেকে ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তায় বা তার সামনের রাস্তায় মিছিল করা যাবে না এবং রুট পরিবর্তন করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো নবীনা সিনেমা হলের সামনে থেকে, যেখানে আমি এই মুহূর্তে রয়েছি, সেখান থেকে মিছিল ধীরে ধীরে এগিয়ে যাবে যাদবপুর থানার দিকে। আমরা যেটি জানতে পেরেছি যে ইডিএফ মাঠ বা তালতলার যে মাঠ রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেইখানে
যাদবপুর থানার কিছুটা অদূরে সেই মিছিল শেষ হবে। আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে যাদবপুরের ঘটনার প্রতিবাদে একাধিক রাজনৈতিক দল তারা রাস্তায় নেমে সোচ্চার হয়েছে, কখনো বাম, কখনো বিজেপি, কখনো কংগ্রেস। আজ বিজেপির এই মিছিল রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন মিছিলে, আমরা জানতে পারছি। এবং তারপরে এই মিছিল ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগোবে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে এই মিছিল কোনোভাবেই যেন তার যে নির্দেশ, সে হাইকোর্টের নির্দেশকে যেন অমান্য না করে এবং সেই নির্দেশকে মান্যতা দিয়েই এই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে। এবং ইডিএফ এর যে মাঠ যাদবপুর থানা থেকে কিছুটা এগিয়ে, কিছুটা অদূরেই সেই মাঠের কাছে ব্যারিকেড করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে মিছিল কিন্তু শেষ হবে। শুভেন্দু অধিকারীর অপেক্ষা এই মুহূর্তে হচ্ছে, শুভেন্দু অধিকারী এলেই এই মিছিল কিন্তু শুরু হবে। দুইটা ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে মিছিল, বিজেপির তরফ থেকে এই মিছিল। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মণিপুরে ফের উত্তেজনা তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ অমান্য কুকিজো গোষ্ঠীর। 8ই মার্চ থেকে মণিপুরের সব রাস্তা চলাচলের জন্য নিরাপদ করার নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী সেই নির্দেশ মানবে না বলে জানায় কুকিজো গোষ্ঠীর সশস্ত্র সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিট। ইতিমধ্যেই কুকিদের ওপর নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের খবর সামনে এসেছে এবং মণিপুরের কাংপোকি এলাকায় কুকি মহিলাদের ওপরে ব্যাপক অত্যাচারের খবর মিলেছে। শনিবার মণিপুরের পাহাড়ি এলাকা দিয়ে পদযাত্রার ডাক দেয় মেইতেই প্রধান ফেডারেশন অফ সিভিল সোসাইটির সংগঠন। পদযাত্রা হতে দেব না বলে স্পষ্ট জানায় কুকিজো সম্প্রদায়গুলির সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিটি। বাধা দিলেও পদযাত্রা হবে বলেই জানায় ফেডারেশন অফ সিভিল সোসাইটি সংগঠনের সদস্যরা। We want to inform and दरखास्त करना चाहती हूँ किसको कि होम मिनिस्टर को, अमित शाह को, क्यों वो लोग होम मिनिस्टर की रिपोर्ट की अगेंस्ट में काम कर रही हो, हमको क्यों रुकाना चाहती हो। जो कुछ भी हो हम तो जाने के लिए अभी तैयार में हूँ, अभी जा रही हूँ। 8ই মার্চ থেকেই মণিপুরের সব রাস্তা চলাচলের জন্য নিরাপদ করার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুকিজো সংগঠনগুলি জানায় সেই নির্দেশ তারা মানবে না। এদিকে রাজধানী ইম্ফল সহ মণিপুরের সর্বত্র নিরাপত্তা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে। পদযাত্রা কর্মসূচি বাতিল হবে না বলে জানিয়েছে মেইতেই সংগঠনগুলি। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে কিছু অস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে। মণিপুরের পাহাড়ি উপত্যকায় যৌথভাবে অভিযান চালায় মণিপুর পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি। সেই অভিযানে 114টি আগ্নেয়াস্ত্র, আইইডি, গ্রেনেড, বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে। কলকাতা টিভি। জেতার পরে বিজেপির পাল্টি, দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার ঘোষণা করে বিজেপি। পাশাপাশি আপনাদের যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে মিছিল, শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বিরুদ্ধে বিজেপির ধিক্কার মিছিল। তৃণমূল এবং সিপিএম এর বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির মিছিল। নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত বিজেপির মিছিলের আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং টিএমসি সিপিএম এর বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে আজকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এ বিষয়ে আরো কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু মিছিল ধীরে ধীরে এগোচ্ছে রবীন্দ্রনাথ থেকে, এবং আমরা যদি জানতে পেরেছি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে যাদবপুর থানা থেকে কিছু আগে মাঠ রয়েছে বা তারপর মাঠ রয়েছে, সেইখানে কিন্তু মিছিল শেষ হবে। বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, তার জন্যই অপেক্ষা হচ্ছিল। তিনি আসার সঙ্গে সঙ্গে মিছিল শুরু করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত মিছিলের কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল বিজেপিকে, সেই অনুযায়ী মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ ছিল এর আগে বিজেপি যে রুট দিয়েছিল সেই রুট কিন্তু হাইকোর্টের তরফ থেকে একেবারে নাকচ করা হয়। নতুন যে রুট দেওয়া হয়েছে সেটা কিন্তু নবীনা থেকে যাদবপুর থানা পর্যন্ত, তবে মিছিল থানা পর্যন্ত যাবে না, তার আগেই সে মিছিল কিন্তু শেষ হবে বলে আমরা জানতে পারছি। এবং বিজেপির
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছে, বিজেপি নেতা ইন্দ্রনীল খান থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তারা এই মিছিলের যে মূল তবে যে ধিক্কার মিছিল তার থেকে কিন্তু মূল দাবি উঠেছে যে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নৈরাজ্য তৈরি করা হয়েছে সিপিএম এবং সেই সঙ্গে কিন্তু তৃণমূল যৌথভাবে এই নৈরাজ্য তৈরি করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। উচ্চশিক্ষার মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, সর্বোপরি শিক্ষার মানকে একেবারে অক্ষুণ্ণ রাখার জন্য বিজেপির এই ধিক্কার মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে এবং রাজ্য সঙ্গীত একাডেমির সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে অর্থাৎ কানভাসা রোড হয়েছে মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। জানিয়ে রাখি যে মিছিলে একদম অগ্রভাগে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন, স্লোগানিং চলছে এবং বলা যেতে পারে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে যেভাবে এবিভিপি তারা মিছিল করে গিয়েছিল যাদবপুরে, সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখানে এসএফআইয়ের সঙ্গে অন্যান্য বাম অতিবাম সংগঠনের সঙ্গে তাদের ব্যাপকভাবে মারামারি এবং বিভিন্নভাবে আমরা দেখেছি যে ধস্তাধস্তির ছবি সামনে আসছে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল, সেই সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্য বন্ধ করতে হবে সিপিএম এবং সেই সঙ্গে তৃণমূলের মিলিত আপাতে নৈরাজ্য তৈরি হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিশৃঙ্খলা অবিলম্বে বন্ধ করতে হবে, উচ্চশিক্ষার মানকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই সব দাবিগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপির যে মিছিল, সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে এবং তোমায় যেটি জানাচ্ছিলাম রুহিতা, সে মিছিলে কিন্তু একেবারে অগ্রভাগে প্রথম দিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রয়েছেন ইন্দ্রনীল খান এবং সেই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে একেবারে ক্লাস টেস্টিং নিয়ে এই মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। তবে এইটি কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের বলে দেওয়া রাস্তা বা রুট, সেই রুটে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং মিছিল আমরা যদি জানতে পেরেছি যে যাদবপুর থানা থেকে কিছুটা আগে যে ইডিএস এর মাঠ রয়েছে, সেই ইডিএস এর মাঠে এই মিছিল শেষ হবে এবং সেখানে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে কিন্তু এই মিছিলের দিকে নজর থাকবে, কেননা ব্যাপক পুলিশি নিরাপত্তায় মিছিল ঘিরে রয়েছে। সামনের দিকে যেরকমভাবে পুলিশের আমরা দেখেছি সেখানে পুলিশের কর্মীরা উপস্থিত রয়েছেন পেছনে, ওই মিছিলকে পেছনে দেখতে পাচ্ছি পুলিশের কর্মীরা রীতিমতো বিভিন্ন দিক থেকে এদিকে ঘিরে রেখেছে মিছিল দিকে এবং মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কানভাসা রোড ধরে তার যে গন্তব্য সেদিকে। যাদবপুর থানা থেকে কিছুটা আগে ইডিএফ এর মাঠ বা তালতলার যে মাঠ, সেই মাঠের কাছে মিছিল শেষ হবে বলে বিজেপি সূত্রের খবর। তোমায় জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মিছিল কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল এই মিছিলের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছিল এবং এই মিছিলের রুট পরিবর্তন করে দেওয়ার জন্য এই মিছিল আজ নবীনা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়েছে এবং এই মিছিল যাবে, যেটা আমি বলছিলাম যে থানার আগে যে ইডিএফ এর মাঠ বা তালতলার মাঠ রয়েছে, সে তালতলার মাঠ পর্যন্ত। ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ এবং বিজেপির তরফ থেকে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। নজর রাখবো যে খবরের দিকে, অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং বুকে ব্যথার উপসর্গ নিয়ে ভর্তি দিল্লির এইমসে। ক্রিটিক্যাল কেয়ারে তিনি ভর্তি রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। উপরাষ্ট্রপতি এবং সূত্র মারফত যে খবর সামনে এসেছে যে শারীরিক অবস্থা তার স্থিতিশীল রয়েছে অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং তিনি এই মুহূর্তে এইমসে ভর্তি রয়েছেন দিল্লির। যদিও যেমনটা জানা যাচ্ছে যে শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বুকে ব্যথার উপসর্গ নিয়ে তিনি ভর্তি দিল্লির এইমস ক্রিটিক্যাল কেয়ারে এবং সূত্রে খবর বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল তার এবং তিনি এই মুহূর্তে কেমন রয়েছেন তার শারীরিক পরিস্থিতি সেদিকে আমাদের নজর রয়েছে। অসুস্থ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এই মুহূর্তে কেমন রয়েছেন জগদীপ ধনকর? দেখো, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর হঠাৎই তার বুকে ব্যথা অনুভূত হয় এবং গতকাল মাঝরাতে প্রায় রাত্রি 2টো নাগাদ তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে, যেটা আমরা
এই মুহূর্তে জানতে পারছি যে হঠাৎই বুকে প্রচন্ড যন্ত্রণা, অস্বস্তির উপসর্গ থাকায় তাকে সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তবে পিটিআই সূত্রে এটা জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেখো, 73 বছর বয়সী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তিনি কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার রাজীব নারাং তার তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসকদের দল তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং এখনো পর্যন্ত বিস্তারিত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে যেটা আমরা এইমস সূত্রে খবর পাচ্ছি, তার অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে। ধন্যবাদ জানাবো অরিত্র। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বুকে ব্যথার উপসর্গ নিয়ে ভর্তি দিল্লির এইমসের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তবে বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। জেতার পরে বিজেপির পাল্টি। দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার ঘোষণা করে বিজেপি। নির্বাচনের আগে বিজেপি বলেছিল সব মহিলারাই পাবেন মাসে ২৫০০ টাকা। এবার চাপানো হলো শর্ত, যে সমস্ত পরিবারের বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার কম তারাই পাবেন এই ভাতা। ঘটনায় সরগরম দিল্লির রাজ্য রাজনীতি। নির্বাচনের আগে একরকম আর নির্বাচন মিটলেই আর একরকম। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু নির্বাচনে জিতে ক্ষমতায় এসেই পাল্টি খেয়ে গেল গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের আগে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে ২৫০০ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। এবার তাতেই চাপানো হলো শর্ত। শর্ততে বলা হয়েছে যেসব পরিবারে বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার কম তারাই পাবেন এই ভাতা। তাছাড়া মহিলাদের বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছর। বয়স বেঁধে দেওয়ায় বাদ গিয়েছে বহু মহিলার নাম। দিল্লির নির্বাচনের আগে সংকল্পপত্রে ঢালাও করে মহিলাদের অনুদানের কথা জানায় বিজেপি। বর্তমানে বিরোধী দল আপও ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসে ২১০০ টাকা অনুদানের কথা ঘোষণা করে। কিন্তু ভোটের ফল বেরোলে দেখা যায় দিল্লিবাসী বিজেপির সংকলেই বেশি আস্থা রেখেছে। মহিলাদের মাসিক অনুদান দেওয়ার ক্ষেত্রে কার্যত পথ দেখিয়েছিল বাংলা তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডারের পথ অনুসরণ করেই একাধিক বিজেপি ও অবিজেপি শাসিত রাজ্য এই ধরনের প্রকল্প শুরু হয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পান আয় নির্বিশেষে প্রায় সব মহিলারাই। অন্যদিকে মহিলা ভাতা ছাড়াও পিঙ্ক টয়লেটের ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সূত্রের খবর, কেবলমাত্র নারী ও শিশুদের জন্য আরও বেশি সংখ্যায় গড়া হবে পিঙ্ক টয়লেট। এবার অনুদানে শর্ত চাপানোয় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কলকাতা। আরও এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত ৩ ৭।